বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দাঁড়িয়ে রাখতে শুরু করেছেন কখন থেকে? সরি, আপনারা আবার এই প্রশ্নটাকে অন্যভাবে নেবেন না। জাস্ট একটা কৌতূহল থেকে, এবং এই কৌতূহলটা যে কেবল আমার তা নয়, অনেকেই নানা রকমের ডট 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 দিয়ে নানা রকম কথাবার্তা বলছেন। ঠিক সেই কৌতূহল থেকে প্রশ্নটা আমার মনেও জাগলো। আবার বলি, আপনাদেরকে মনে আছে যে তিনি ঠিক কখন থেকে দাঁড়িয়ে রাখতে শুরু করেছেন? আমাদের তো স্পষ্ট মনে আছে ২০২৪ সালের আগস্টে যখন আওয়ামী লীগ শাসনের পতন ঘটে, যখন তিনি সকল সমস্যার সমাধানের আহ, দায়িত্ব নিয়ে জাতির সামনে হাজির হন, সেই সময় তিনি ছিলেন কিন্তু একেবারে স্মার্ট, ক্লিন শেপড একটি মানুষ। এবং তার প্রথম কথাবার্তায় তিনি তার আশেপাশে কারা আছেন সে সময় তিনি জানিয়েছিলেন, সর্বপ্রথম যে রাজনৈতিক দল এবং নেতার নাম তিনি উচ্চারণ করেছিলেন সেটি ছিল জামাতে আমির, জামাত ইসলামের আমিরের কথা তিনি বলছিলেন। সেনাবাহিনী প্রধান জামাতের কথাই প্রথম কেন বললেন, জামাতের আমিরের কথাই কেন বললেন, সেটি নিয়ে নানা রকম কথাবার্তা হয়েছে, গুঞ্জন হয়েছে। সেই সব প্রসঙ্গ থাক, আমরা বরং বর্তমানে আসি। আবার বলি, জেনারেল ওয়াকার যে দাঁড়িয়ে রাখতে শুরু করলেন, সেটি কি বিএনপি ক্ষমতায় আসার পর থেকে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর থেকে, কতদিন পর থেকে? যাক, প্রশ্নটি আপনাদের কাছে রাখলাম, আপনারা একটু মিলিয়ে দেখতে পারেন। আমার ঠিক মনে নেই, কারণ আমি বিষয়টি সেভাবে মনোযোগ দেইনি। তার চেয়ে বরং একটু আমরা অন্য আলোচনার দিকে যাই। পত্রিকায় আপনারা নিশ্চয়ই পড়ে থাকবেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন। তিনি ঢাকায় এটির উদ্বোধন করেছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায়, বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, নানা জায়গায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে এবং তার ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধন তিনি করেছেন। সেনাবাহিনীর হঠাৎ করে ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হলো কেন? আমরা জানি যে বর্তমানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, পাবলিক কলেজ মিলে প্রায় ৬৩টির মতো শিক্ষা প্রতিষ্ঠান, হাই স্কুল সারা দেশে সেনাবাহিনীর পরিচালনায় আছে। ১২টি বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, সাধারণ বিশ্ববিদ্যালয় সহ ১২টি বিশ্ববিদ্যালয় আছে। এখন নতুন করে সেনাবাহিনী ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করলো, সেটি নিয়েও হয়তো সমস্যা নেই, কিন্তু আমাদের একটু কৌতূহল জাগতে পারে যে সেনাবাহিনী ঠিক শুধুমাত্র একটি ধর্মাবলম্বী মানুষের ধর্মভিত্তিক শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলল, তাহলে সেনাবাহিনীর উপর কি অন্য ধর্মাবলম্বী যারা, তাদের কোনো কিছু প্রত্যাশা তারা করতে পারে কি পারে না? এই প্রশ্নটি কিন্তু স্বাভাবিকভাবে আসে। আবার এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান থাকতে একদম আলাদা করে ব্র্যান্ডেড ইসলামিক ইনস্টিটিউট সেনাবাহিনীকেই কেন করতে হবে, এই প্রশ্নও কিন্তু আসে। অনেকেই প্রশ্নগুলো তুলেছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই ইসলামিক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার সময় সেনাবাহিনী প্রধান যে বক্তব্য সেখানে রেখেছেন, সেখানে তিনি বলেছেন যে তিনি একটা আহ্বান জানিয়েছেন যে মডার্ন এডুকেশন যেটা বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে, তার সঙ্গে ইসলামিক এডুকেশনের একটা ইন্টিগ্রেশন করার জন্য তিনি প্রস্তাব করেছেন। এবং তিনি বলছেন যে এই ইন্টিগ্রেশনটা হচ্ছে না বলে এই গ্র্যাজুয়েটরা যারা পড়াশোনা শেষ করছে তারা ইফেক্টিভলি সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারছে না। তার মানে হচ্ছে তার কাছে জেনারেল ওয়াকার, সেনাবাহিনী প্রধান, তিনি মনে করছেন যে আসলে আমাদের যে শিক্ষা কাঠামো, কারিকুলাম আছে, তার মধ্যে ইসলামী শিক্ষা, ইসলামী মূল্যবোধটা মানে কোরআন সুন্নাহর যে শিক্ষা, আইএসপিআর এর যে বিজ্ঞপ্তিটি প্রচারিত হয়েছে সেখানে তারা বলছে যে এই আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট যেটি হয়েছে এবং অন্যান্য দেশের অন্যান্য জায়গায় যেগুলো হচ্ছে, তারা কোরআন সুন্নাহর আলোকে শিক্ষার্থীদেরকে দেশপ্রেম, শিক্ষা, মানবিক মূল্যবোধ এইসব শিখাবে। সো স্পেসিফিক ইসলাম ধর্মের আলোকে তাদেরকে দীক্ষিত করে তুলবে। এখন আবার ঠিক সেই প্রশ্নটি আসে যে অন্যান্য এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে, যেখানে মডার্ন শিক্ষা দেওয়া হয়, সেনাবাহিনী প্রধানের যে সুপারিশ, সেই বা বক্তব্য, সেই বক্তব্য অনুসারে সেখানে ইসলামী শিক্ষাটা নাই বলে বা ইসলামী কারিকুলাম পড়ানো হয় না বলে তারা
পর্যাপ্ত কন্ট্রিবিউট করতে পারছে না। এখন এই জায়গাটা একটা প্রশ্ন উঠতে পারে দর্শক, আমি ঠিক জানি না এই যে মানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে দেশে, যেগুলো সেনাবাহিনী পরিচালনা করে, তার কারিকুলাম সেটা কি সেনাবাহিনী এককভাবে করে, নাকি রাষ্ট্রের যে নীতিমালা, পলিসি, দৃষ্টিভঙ্গি তার কোনো প্রতিফলন আছে, সরকারের কোনো এক মানে কন্ট্রোল সেখানে আছে কিনা, এটা আমি ঠিক জানি না। আপনারা যদি কেউ জানেন জানাতে পারেন। বা এই যে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটটা হলো, সেটি কি আর্মির নিজস্ব সিদ্ধান্তই হলো, নাকি সেখানে সরকারের কোনো অনুমোদনের ব্যাপার আছে, বা এটি ঠিক কখন হলো? মানে একটা ইন্টারন্যাশনাল একটা ইসলামিক ইনস্টিটিউট আর্মির জন্য আলাদা হতে হবে, এই সিদ্ধান্তটা কখন হলো? সেটি কি ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিলেন ঠিক তখন হয়েছে, নাকি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যখন ক্ষমতায় এসেছে তখন হয়েছে, নাকি ঠিক এই কাছাকাছি সময়ে জেনারেল ওয়াকার তার নেতৃত্বে সেনাবাহিনীতে যারা ডিসিশন নেন তারা মনে করেছেন যে না, আমাদের সেনাবাহিনীতে প্লাস বাচ্চাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, কাজে তিনি এরকম একটা জায়গায় নিয়ে মানে এই সিদ্ধান্তটা নিয়েছেন। এই বিষয়গুলো আমরা আসলে জানি না, কারণ আইএসপিআর এই যে উদ্বোধনী অনুষ্ঠানের যে বিজ্ঞপ্তিটি সংবাদপত্রে পাঠিয়েছে বা সংবাদপত্রে যেসব ছাপা হয়েছে সেখানে এত ডিটেলস বিষয়টা নাই। সেখানে এই কথাটি বলা আছে যে কোরআন সুন্নাহর আলোকে জ্ঞান, নৈতিকতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এগুলো শেখানো হবে শিক্ষার্থীদেরকে। যাই হোক, প্রশ্নটা আসছে, আমি শুরুতে প্রশ্ন করেছিলাম যে জেনারেল ওয়াকার দাঁড়িয়ে রাখতে শুরু করেছেন কবে? সেটি মানে এর সঙ্গে যে এই সব সিদ্ধান্ত, ইসলামী ইনস্টিটিউট করা, ইসলামী কারিকুলাম তার প্রতিষ্ঠার এই যে সুপারিশ করা, তার সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা, এরকম কিছু ডট 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 মানুষের মনে উচ্চারিত হচ্ছে। আমি একটু সম্পূর্ণ আলাদাভাবে একটা জিনিস বলি। আমরা যদি আমাদের সরকার কাঠামোর দিকে তাকাই, দেখেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি টি শার্ট পরে ঘুরে বেড়ান, হাফ শার্ট পরে ঘুরে বেড়ান, ক্লিন শেভড, একদম চটপটে একটা তরুণ, না একটা তারুণ্য নিয়ে তিনি ঘুরে বেড়ান। আমাদের সেনাবাহিনী প্রধান, তিনি শস্ত্রমণ্ডিত, একটু ভারিক্কি, অনেকে বলে থাকেন, আমি ঠিক নিশ্চিত না, কিন্তু অনেকে বলেন যে তার পার্সোনাল লাইফে, প্রাইভেট লাইফে তিনি ইসলামী পোশাক আশাক পরেন। তো এই যে দুইজন মানে একদম শীর্ষ পর্যায়ের ব্যক্তিকে আমরা যদি ঠিক পাশাপাশি দাঁড়াই, আমি তুলনা করছি না, পাশাপাশি দাঁড়াই, তাহলে ঠিক দুইটা কালচারের রিপ্রেজেন্টেশন আমরা পাই। আমাদের সেনাবাহিনী প্রধানকে মধ্যে পাই একটা ধর্মীয় কালচারের বা ইসলামিক কালচারের রিপ্রেজেন্টেশন, আবার প্রধানমন্ত্রীকে আমরা পাই একেবারে মডার্ন আউটলুকের মডার্ন একটা রিপ্রেজেন্টেশন। আবার এটিকে কেউ ঠিক কোথাও কি কোনো কনফ্লিক্ট হয়, কোথাও কি কোনো কনফ্লিক্ট আছে, আমরা ঠিক জানি না। তবে এখন এই আলোচনাগুলো গুঞ্জন হচ্ছে নানা জায়গায়। গুঞ্জন হওয়ার কারণটা কি? দর্শক খেয়াল করবেন যে এই যে শুরুতেই মানে যেদিন আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো এবং জেনারেল ওয়াকার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বা সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তিনি প্রথম নামটি নিয়েছিলেন জামাতের আমিরের। ইউনূসের সরকারের পুরো শাসন ব্যবস্থাটিকে অনেকে দেখতো, অনেকে মনে করতো যে এটি আসলে জামাত ইসলামের শাসন। ইউনূস সাহেব বসে আছেন, ইউনূসের ছদ্মাবরণে দেশ চালাচ্ছে জামাত। আপনাদের মনে থাকবার কথা যে ইউনূসের দায়িত্ব গ্রহণের পর প্রথম দিককার জামাতের আমির সাহেবের ভাব ভঙ্গি, কথাবার্তা, বিভিন্ন জায়গায় যে দেখা সাক্ষাৎ করা, সেগুলো কিন্তু মনে হচ্ছিল যে তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল যে তিনি হি ইজ কনসিডারিং হিমসেলফ অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি। এবং ইনফ্যাক্ট শাসন ব্যবস্থা, রাষ্ট্র শাসনের যে চরিত্র, সেখানে আমরা জামাত ইসলামের প্রতিফলনটা আমরা দেখছি। কারণ সেই সময় মূলত মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযুদ্ধ বিষয়ক নানা বিষয়গুলো আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি। এবং ইউনূসের শাসন আমলে যে মব হয়েছে সারা দেশে, সে মব বন্ধে কিন্তু সেনাবাহিনী কোথাও কোনো ভূমিকা রাখেনি, বরং কোথাও কোথাও মব যারা করছে তাদেরকে শেল্টার দিয়েছে, এমন কথাবার্তাও জনগণের মধ্যে আছে। ফলে একটা সেনাবাহিনীর সঙ্গে কিংবা জেনারেল ওয়াকারের সঙ্গে জামাত ইসলামীর একটা সম্পর্ক মানুষের মনে গুঞ্জন, সন্দেহ, সংশয়ের মধ্যে এটা একটা ছিল। আমরা ঠিক সাম্প্রতিক রাজনীতিতে দিকে যদি তাকাই, দেখেন অনেকেই আবার বলে যে তারেক রহমান ঠিক দেশ চালাতে পারছে না। আরে ভাই, 6 মাসও তো হয় নাই তিনি দায়িত্ব নিয়েছেন, এখন এই আলোচনাটা কেন হচ্ছে? তিনি অনেকেই বলে যে না, দেশ চালাতে পারছে না। আবার এরকম কথাবার্তা হয় যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে, আবার এরকম হয় যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে জামাতের হাতে ছেড়ে দিবে।
এরকম এইসবই গুজব গুঞ্জন, মানুষ নানাভাবে এইসব কথাবার্তাগুলো বলে। কিন্তু এই যে কথাবার্তাগুলো বলে, কেন বলে? তার পেছনে কি কোনো বিশেষ কারণ আছে বা কোনো ইঙ্গিত বা কোনো বডি ল্যাঙ্গুয়েজ, এইসব থেকে তারা কোনো পাঠ নিয়ে এই কথাগুলো বলে? এই ধরেন আমরা কিছুদিন ধরে যদি দেখি, আমরা হঠাৎ করে দেখলাম এনসিপি বেশ অ্যাগ্রেসিভ হয়ে উঠলো। এনসিপির সঙ্গে ছাত্রদলের বা বিএনপির কোথাও কোথাও সংঘর্ষ সহিংসতা হলো। গত ২ দিন ধরে আমি যখন কথা বলছি, গত ২ দিন ধরে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের এক ধরনের বেশ আগ্রাসী মনোভাব আমরা দেখছি। ছাত্র শিবির হঠাৎ করে যুদ্ধ অপরাধের দায়ে যাদের ফাঁসি হয়েছিল তাদের ছবি-টবি সামনে এনে তাদেরকে বীর হিসাবে মানে চিহ্নিত করার চেষ্টা করছে। ছাত্রদল সেখানে সেটার প্রতিবাদ করেছে এবং বিএনপি কোথাও কোথাও প্রতিবাদ করেছে এবং সেগুলো নিয়ে এক ধরনের একটা সহিংসতা তৈরি হয়েছে। হঠাৎ করে ছাত্র শিবিরের কেন মনে হলো, তারা কিন্তু ইউনূস শাসনের সময় কাজটা করে নাই। তখন তারা আরও বেশি সুসংহত শক্তি নিয়েছিল। এখন তারেক রহমান যখন প্রাইম মিনিস্টার, তখন তাদের হঠাৎ কেন মনে হলো যে বিশ্ববিদ্যালয়ের নানা জায়গায় ঠিক গোলাম আজম, সাঈদী বা যাদের ফাঁসি হয়েছে তাদের সবাইকে এনে একটা মানে বীর হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওদের ওই ছবিগুলো নামিয়ে দিয়েছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মারামারি হয়েছে। এই যে মারামারি হওয়া বা এক ধরনের একটা অস্থিরতা কিন্তু তৈরি হচ্ছে। শিবির হঠাৎ করে এরকম অস্থিরতা তৈরি করার চেষ্টা কেন করছে? যাক, সেই সব নিশ্চয়ই তার কোনো কারণ আছে, সেই সব ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা করতে পারেন। আমরা যদি এই যে রাষ্ট্রপতির দিকে আসি, দর্শক একটা জিনিস আমরা কিন্তু আগাগোড়া বলে এসেছি বা ভেবে এসেছি বা জেনে এসেছি যে রাষ্ট্রপতি হচ্ছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারের প্রাণভোমরা। বিভিন্ন সময় আন্দোলন হয়েছে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য, সেখানে ঘেরাও হয়েছে, বঙ্গভবন ঘেরাও হয়েছে, কিন্তু সেনাবাহিনী তাকে প্রোটেকশন দিয়ে টিকিয়ে রেখেছে। এটি একদম পরিষ্কার যে সেনাবাহিনী প্রধানের কারণেই রাষ্ট্রপতিকে ডক্টর ইউনূস সরাতে পারেনি। কিন্তু তারেক রহমান যখন এসেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর রাষ্ট্রপতি আর থাকছেন না, সেই আলোচনাটা শুরু হয়ে গেছিল একদম প্রথম দিক থেকেই। এবং সেই সময় রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তিনি কিন্তু বলেছিলেন যে নতুন সরকার এসে তারা চাইলে আমি পদত্যাগ করে চলে যাব, এবং একটা পর্যায়ে এসে তো সেই পদত্যাগের ঘটনা ঘটেছে। তার মানে হচ্ছে, যদি আমরা আগের হিসাবটাকে মাথায় রাখি, তাহলে যে সেনাবাহিনী প্রধানের যে প্রাণভোমরা রাষ্ট্রপতি, সেই প্রাণভোমরাটা এখন আর নাই। তাহলে এখন যিনি রাষ্ট্রপতি হবেন, তিনি হবেন আসলে তারেক রহমানের নিয়ন্ত্রণাধীন, তার কথা মতোই তিনি চলবেন। সেনাবাহিনীর কথা মতো এখন আর তিনি চলবেন না। ফলে তারেক রহমান যদি কখনো মনে করেন যে আমি সেনাবাহিনী প্রধানকে পরিবর্তন করব, তিনি যে করবেন নট নেসেসারিলি, কিন্তু তিনি যদি মনে করেন যে তিনি করবেন, তাহলে যেই রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি মানে সেনাবাহিনীকে বাঁচানোর জন্য তার পক্ষে গিয়ে দাঁড়াবেন, সেটি আর ভাববার কোনো কারণ নেই। তাহলে এই জায়গাটায় সেনাবাহিনী প্রধান একটু ঝুঁকির মধ্যে আছে। মানে বিএনপি নির্বাচিত সরকার, পলিটিক্যাল গভর্নমেন্ট, তারা যদি সেনাবাহিনীর প্রধান পরিবর্তন করতে চায়, তাহলে সেটি নিয়ে খুব বেশি যে বিতর্ক হবে বা কেউ কোনো প্রতিবাদ করবে, তাও না। সেই বার্তাটা জেনারেল ওয়াকার নিশ্চয়ই পেয়েছেন। অনেক দুষ্টমি করে বলেন যে ঠিক এই বার্তাটা পাওয়ার পর থেকে জেনারেল ওয়াকার আসলে দাঁড়িয়ে রাখতে শুরু করেছেন। সেটিরও একটা, এই যে বডি ল্যাঙ্গুয়েজ কিংবা সেটিরও একটা মেসেজ আছে। সেই মেসেজটা হচ্ছে কি, তিনি আমরা দেখেছি যে তিনি মানে ইসলামপন্থীদের সঙ্গে একটা তার মানে সম্পর্ক গাঁটছড়া হয়েছে, এরকম একটা গুঞ্জন আছে। এবং এখন যখন সেনাবাহিনীর পরিচালনায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট হয়, তখন আবার সেই গুঞ্জন, সেই আলোচনাগুলো সামনে চলে আসে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারকে তার ভবিষ্যৎ গন্তব্য ইসলামপন্থী রাজনীতির মুখী কোনো একটা জায়গার দিকে ঠিক করে রেখেছেন, এবং তার একটা আগাম চর্চা কিংবা কি বলবো, মানে একটা রিহার্সাল এখন থেকে শুরু হয়ে গেছে। দর্শক, আমরা যদি 111-এর দিকে তাকে, আপনাদের মনে থাকবার কথা যে জেনারেল মঈন, তিনি বুঝে গিয়েছিলেন যে পরবর্তী সরকারটা আওয়ামী লীগের সরকার আসছে। তিনি কিন্তু বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধ, সেই সব বিষয় নিয়ে কথা বলতে শুরু করেছিলেন। তারপরে কাহিনী আপনারা জানেন।
জেনারেল ওয়াকার যখন ইসলামী ইনস্টিটিউট বা এই একটা ইসলামী চর্চা, ধর্মীয় চর্চার দিকে ঝুঁকে পড়েন, তখন অনেকে আবার এই সন্দেহটা করতে শুরু করেন যে তার রেস্কিউ পয়েন্ট কিংবা তার নেক্সট মানে শেল্টার পয়েন্ট কি ইসলামপন্থী রাজনীতি যারা করেন তারা? আমরা জানি না, হয়তো এই সবই গুঞ্জন, হয়তো এই সবই গুঞ্জনের পিছনে কোথাও না কোথাও কোনো কিছু লুকায়িত থাকতে পারে। আমরা অপেক্ষা করব, সময় হয়তো সব কিছু বলে দেবে। কিন্তু মানুষের গুঞ্জন, সেই গুঞ্জনগুলো নিয়েও তো আমরা কথা বলতে পারি। আমি সেই গুঞ্জনগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখলাম।